হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আমি এই যে অ্যাডভান্স সুইং ট্রেডিংয়ের একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করেছি। যে স্ট্র্যাটেজিতে আমি বলেছি যে আপনাদের স্টপ লস লাগানোর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, নর্মাল ট্রেড নিন এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট হিসাবে আপনি মাত্র 3% ক্যাপিটাল দিয়ে অ্যাকচুয়ালি ট্রেডটা ইনিশিয়েট করবেন এবং সেইভাবেই ট্রেডটাকে কন্টিনিউ করবেন, তাহলেই আপনার প্রফিট হবে। এবং তার জন্য আমি একটা স্ক্রিনারও আপনাদের প্রত্যেককে দিয়েছি। এখন প্রশ্নটা হলো যে অনেকেই আছেন যারা আমার এই স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন না এবং এটা মনে করছেন যে এই স্ট্র্যাটেজিটা হয়তো ওয়ার্ক করবে না এবং আমি অ্যাকচুয়ালি একটা তুক্কা দিচ্ছি। আবার মানে পুরো যে আমি কমেন্টগুলো দেখেছি সেগুলোতে দুরকম টাইপের কমেন্ট পেয়েছি। এটা একটা কমেন্ট, আর একটা কমেন্ট হচ্ছে যে দাদা এটা ম্যাথামেটিক্স এবং প্রবাবিলিটি থিওরি অনুযায়ী আপনি যেটা বলেছেন সেটা খুব লজিক্যাল এবং অনেকেই এটা মনে করেছেন যে এটা খুব লজিক্যাল, ওকে, এবং লজিক্যালি এইভাবে কাজ করলে পয়সা বিল্ড আপ করা যায়। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে লাস্ট 15 বছরের আপনি টোটাল ডেটা নিন, ডেটা নিয়ে দেখুন যে কী লেভেলের প্রফিট এই স্ট্র্যাটেজি জেনারেট করেছে। দেখার পর আপনার ঘুম উড়ে যাবে এবং আপনি এই স্ট্র্যাটেজিটাতে কাজ করতে শুরু করবেন। যাদের কনভিকশন আসছে না এবং যারা এটা মনে করছেন যে এই স্ট্র্যাটেজিটাই আদৌ কাজ করা যায় কি না, তাদের জন্য আমি আজকের এই ভিডিওটায় লাস্ট একটা ট্রাই করছি। এরপরে যদি আপনার ইচ্ছে হয় আপনি করবেন এবং আমি সায়েন্টিফিক্যালি বা ম্যাথামেটিক্যালি এই জিনিসটা দেখিয়ে দেবো এবং ট্রেডিংয়ের সমস্ত রুলগুলোকে ফলো করে দেখিয়ে দেবো যে পুরো স্ট্র্যাটেজিটাতে আমি যে যে কথাগুলো বলেছি সেই প্রত্যেকটা কথা কিভাবে খাটে এবং কিভাবে কোনোভাবেই ট্রেডিংয়ের রুল এটা ভায়োলেট করে না এবং আপনি কিভাবে প্রফিটেবিলিটি বিল্ড করবেন, ওকে। তো সেই বিষয়টা নিয়ে আমি টোটাল বিষয়টা নিয়ে আমি অ্যাকচুয়ালি ডিসকাশনটা করছি। এখন আপনি এরপরে ট্রেড করবেন না, স্ট্র্যাটেজিতে কি করবেন সেটা আপনার সম্পূর্ণভাবে ব্যক্তিগত ব্যাপার, ওকে। আপনি স্ট্র্যাটেজিতে ট্রেড করতেও পারেন, নাও করতে পারেন, আপনি যেটা খুশি করতে পারেন, কিন্তু এটা তুক্কা নয়। এর বিহাইন্ডে কি লজিক আছে, এর বিহাইন্ডে কি সাইকোলজি আছে, কেন আপনাকে ফান্ডামেন্টালস আমি দেখতে বারণ করেছি, কেন আপনাকে আমি এই জিনিসটা বলছি যে এর পরে আপনি কাজ করলে এখান থেকে পয়সা বিল্ড করবেন, সেই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। তার সাথে এই আলোচনায় আর একটা পার্ট থাকবে। অনেকেই বলেন যে 30টা আলাদা আলাদা স্টকে আমি কেন দেব, এত ডাইভার্সিফাইড পোর্টফোলিও না করে আমাদের অনেক কনসেন্ট্রেটেড পোর্টফোলিও করা উচিত, অর্থাৎ 4-5টা মাত্র স্টকে ইনভেস্ট করা উচিত। সেই যে থট প্রসেসটা, সেই থট প্রসেসটা কত বড় ভুল থট প্রসেস সেটা আমি আজকে বলছি। এই থট প্রসেসটা এই কারণেই হয় মেনলি ডাইভার্সিফিকেশন বা এই জিনিসগুলো বা কনসেন্ট্রেটেড পোর্টফোলিও না করলে প্রফিটেবিলিটি বিল্ড করা যায় না, এই কনসেপ্টগুলো এই কারণেই হয় কারণ রিটেলাররা পয়সা বানাক এটা কেউ চায় না। এই জন্য এমন কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্টগুলো মার্কেটের মধ্যে ফ্লো করানো হয়, ওকে। আমি জাস্ট চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি যে কয়েকটা জিনিস দেখানোর একটু আপনাদের চেষ্টা করব। এটা হচ্ছে বিভিন্ন ইনভেস্টারের পোর্টফোলিও, ওকে। আমরা যদি রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও দেখি, টোটাল 26খানা স্টকে ওনার ইনভেস্টমেন্ট আছে। আপনি বলুন এটা কি কনসেন্ট্রেটেড পোর্টফোলিও? মানে এটা ওনার পোর্টফোলিও টোটাল, তো এই পোর্টফোলিও সমস্ত স্টকে ওনার ইনভেস্টমেন্ট আছে, তো এটা 26-এর বেশি আছে অ্যাকচুয়ালি। এইগুলোর ডেটাটা পাওয়া যায়নি সেই কারণে নেই, বা এইগুলো থেকে উনি এক্সিট করেছেন না, এগুলোর ডেটাটা পাওয়া যায়নি বা এক্সিট করেছেন কিছু একটা। তো দেখুন কত স্টকে ওনার ইনভেস্টমেন্ট আছে, রাইট। আপনি বলবেন রাকেশ ঝুনঝুনওয়ালা অনেক বড় একজন ইনভেস্টার, ঠিক আছে, আমরা আর কে দামানি নিচ্ছি, উনিও একজন বড় ইনভেস্টার। আপনাকে যে বলা হয় না যে কনসেন্ট্রেটেড পোর্টফোলিও, এটা একটা ফালতু কথা। আমি ক্লিয়ারলি বলছি, আমার কথাগুলো প্রত্যেকটা কন্ট্রোভার্সিয়াল শোনাবে, বাট যেটা কথা আপনি দেখুন নাম্বার অফ স্টক দেখুন, হিউজ স্টকে ওনার ইনভেস্টমেন্ট আছে, রাইট, আর কে দামানি। বেশ, এখানে যে নাম্বারগুলো দেখাচ্ছে সেইগুলো ইদার তার কারেন্ট পোর্টফোলিওতে রয়েছে বা এমন হতে পারে যে বাকিগুলোর ডেটা আসেনি বলে আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি পরিঞ্জু ভেলিয়াদের মানে পোর্টফোলিও দেখি, তো আপনি এখানে নাম্বার অফ শেয়ার দেখুন, কত নাম্বার অফ শেয়ার আছে, রাইট। তো এগুলো কেউই অত কনসেন্ট্রেটেড পোর্টফোলিও বানায় না, বিকজ কারোরই এরকম লেভেল অফ কনভিকশন থাকে না।
যারা বড় বড় ইনভেস্টার তারা প্রত্যেকেই, যেমন আপনি রমেশ দামানির কথা ভাবতে পারেন যে উনি তো মাত্র 4টে কোম্পানিতে আছেন, না 4টে কোম্পানিতে নেই, এর আগে এই কোম্পানিগুলোতে উনি ছিলেন, উনি এক্সিট করেছেন এবং এখন মাত্র 4টে কোম্পানিতে তার পোর্টফোলিও রয়েছে, পরে হয়তো এগুলো থেকেও উনি এক্সিট করবেন। এইভাবে যদি আপনি দেখেন, একটা কারোরই 1টা 2টো 3টে 4টে স্টকের মধ্যে কেউ থাকেন না, প্রত্যেকেই নাম্বার অফ স্টক অনেক বেশি, কারণ সবাই ডাইভার্সিফিকেশন বোঝেন, সবাই প্রবাবিলিটি গেমটা বোঝেন। আপনি যদি হিতেশ জাভরির কথা ভাবেন, উনি 59 স্টকে এই মুহূর্তে ইনভেস্টেড আছেন, রাইট? টোটাল 512 কোটি টাকা উনি ম্যানেজ করছেন। তো ওনাদের মতো যারা ট্রেডার রয়েছেন বা ইনভেস্টার রয়েছেন, তারা যদি এই লেভেল অফ ডাইভার্সিফিকেশন করেন, তো আপনি কেন করবেন? হ্যাঁ, এখন আপনি বলতে পারেন ইনি একটা মাত্র কোম্পানিতে আছেন, না, ইনি মাত্র 2 কোটি টাকার পোর্টফোলিও, ওনার এস্টিমেটেড হোল্ডিং মাত্র 2 কোটি টাকা, বাট তার সাথে যদি আপনি দেখেন এনার অন্যান্য বিভিন্ন স্টকগুলো থেকে উনি এক্সিট করেছেন, রাইট? আপনি দেখুন প্রচুর স্টক থেকে উনি এক্সিট করেছেন। তো সেই কারণে কারেন্ট পোর্টফোলিও হিসাবে এটা শো করছে। বাট কেউই ওই 1টা 2টো 4টে 5টা স্টকের মধ্যে থাকেন না, প্রত্যেকেই মানে রীতিমতো ভালো পরিমাণ নাম্বার অফ শেয়ার নিজের পোর্টফোলিওতে রাখেন, কারণ পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে হয়, প্রোমোটার কন্ট্যাক্ট থাকা উচিত। এবং এই যে ওনারা যে এত টাকা ম্যানেজ করছেন, দেখুন 1টা 2টো 3টে 4টে কোম্পানি থেকে, সেই জিনিসটা কিন্তু হয়নি, কারণ এই লেভেল অফ কনভিকশন কারোরই থাকে না। ওকে, এটা গেল পয়েন্ট নাম্বার 1। এরপরে আমি যে জিনিসটা নিয়ে বা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে আমার যে স্ট্র্যাটেজিটা, সেই স্ট্র্যাটেজিটার এবার ডিসকাশন করব। ওকে, এবং স্ট্র্যাটেজিটা লজিক্যালি আমি কি বলতে চেয়েছি সেটা বোঝাবো। 1 নাম্বার হচ্ছে আপনাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে কি কি শেখানো হয়? ট্রেডিংয়ের ক্ষেত্রে শেখানো হয় স্টপ লস। ওকে, আপনি যদি 1 লক্ষ টাকা ইউজ করেন, ভালো করে আমার এই প্রশ্নটার আপনি উত্তর দেবেন নিজে মনে মনে। 1 লক্ষ টাকা ইউজ করে আপনি হাইয়েস্ট লস কত নিয়েছেন আজ অবধি, রাইট? এটা একটু মনে মনে ভেবে দেখবেন আপনি 5,000, 10,000, কেউ 20,000 টাকারও লস নিয়েছেন, রাইট? আমি এটা বলছিই না, ওকে, এটা আপনি করেন। ওকে, এবং আপনাকে শেখানো হয় যে স্টপ লস ইউজ করুন, এবং স্টপ লস ইউজ করে কোয়ান্টিটির কোনো ব্যালেন্স থাকে না, এবং কোয়ান্টিটির ব্যালেন্স না থাকার জন্য এবং স্টপ লস যে হিট করে উপরের দিকে উঠে যায়, তার জন্য আপনার যে সাইকোলজিক্যাল প্রবলেমসগুলো হয়, সেই প্রবলেমসগুলোকে অ্যাকচুয়ালি দূর করার জন্য এই সিস্টেমটা। ওকে, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড কথা হচ্ছে, আমি এখানে কি করছি, 1 লাখ টাকার একটা স্টকে আপনি 3%-এর স্টপ লস নিচ্ছেন। ওকে, অর্থাৎ 3,000 টাকার আপনি স্টপ লস নিচ্ছেন, এবং 3,000 টাকাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। ওকে, অর্থাৎ আপনি ম্যাক্স লস এটাই নিতে পারেন, এর থেকে বেশি তো আপনি লস নিতেই পারবেন না, কারণ আপনি 3%-এর বেশি ইনভেস্টমেন্ট করছেন না। ওকে, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, এই যে 3,000 টাকা যেটা আপনি ইনভেস্ট করছেন বা যেটা আপনি স্টপ লস নেবেন, সেটা হচ্ছে লাইফ টাইম, রাইট? আনটিল অ্যান্ড আনলেস এটা ডাবল হচ্ছে বা ট্রিপল হচ্ছে, ততক্ষণ অবধি আপনি এই স্টকটা থেকে বেরোচ্ছেন না, রাইট? অর্থাৎ আপনি মোমেন্টাম চেজ করছেন। ওকে, সুতরাং এটা নয় যে আমার এই সিস্টেমটার মধ্যে কোনো স্টপ লস নেই, আমার সিস্টেমটার মধ্যে স্টপ লস আছে 3% পার ট্রেড, যেটা আপনার ইনভেস্টমেন্ট অফ এ সিঙ্গেল ট্রেড। ওকে, অর্থাৎ একটা ট্রেডে যেটা ইনভেস্টমেন্ট আমি সেটাকেই স্টপ লস হিসাবে দিচ্ছি। বাট স্টিল কেন এই সিস্টেমটা প্রফিট বানাবে সেটা নিয়ে যদি আমি আলোচনা করি, সেকেন্ড ব্যাপার আমি বলেছি ফান্ডামেন্টালি আপনি দুটো জিনিস চেক করবেন। নাম্বার 1, এটা পজিটিভ ক্যাশ ফ্লো আছে কিনা, আর নাম্বার 2 হচ্ছে প্রফিটেবল কোম্পানি কিনা। প্রফিটেবল কোম্পানি যদি হয়, তার মানে হচ্ছে যে এই কোম্পানিটার বিজনেস আছে, এবং পেটিএমের মতো কোম্পানি কিন্তু এটা নয়। ওকে, সো এ কিন্তু প্রফিট বানায় মানেই তার এবং তার সাথে যদি ক্যাশ ফ্লো পজিটিভ আসে, তার মানে আপনার ফান্ডামেন্টালি কোম্পানিটার একটা লেয়ার অফ আপনি চেকিং করে নিচ্ছেন। ওকে, মানে কোম্পানিটা সাস্টেন করার মতো ক্ষমতা আছে। ওকে, এরপরে আসছি আমি টেকনিক্যাল কনসেপ্টে। ওকে, টেকনিক্যাল কনসেপ্টে আমি কি দেখে এই স্ক্রিনারটাকে চুজ করছি সেটা আগে বিবেচনা করার চেষ্টা করুন। আমি স্ক্রিনারটাকে চুজ করছি, এখানে যদি আমি দেখাই, আমি চুজ করছি
2000 কোটি টাকার বেশি মার্কেট ক্যাপ থাকতে হবে। ওকে, তার মানে পয়েন্ট নাম্বার 1, আমার পেনি স্টক বা যাদের মার্কেট ক্যাপ 500 কোটি 700 কোটি বা ম্যানুপুলেটিভ কোম্পানি, সেইগুলোকে আমি অ্যাভয়েড করছি। ওকে, আমি এটা বলছি না যে 2000 কোটি টাকার কোম্পানি ম্যানুপুলেট করা যায় না। আপনি যদি কমফোর্টেবল না হন এই নাম্বারটাকে বাড়িয়ে 5000 কোটি 10,000 কোটি করে দেবেন, আমার কোনো প্রবলেম নেই। সেটা আপনি আপনার সময় মতো করবেন, আপনার ইচ্ছে মতো করবেন। আমি 2000 কোটি বা 3000 কোটি টাকার মতো কোম্পানি নিয়ে থাকি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার মার্কেট ক্যাপ ওয়াইজ বা কোম্পানিটার সাইজ কতটা বড় সেই হিসাবে আমি এই জিনিসটা দিচ্ছি। নাম্বার 2, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যে কেন এই স্টকটা বাড়বে, তার কারণ হচ্ছে আমি সুপার ট্রেন্ড নিচ্ছি 12, অর্থাৎ 12 সুপার ট্রেন্ড এবং মান্থলি, রাইট, মান্থলি ক্লোজ। এতে কি হচ্ছে, আপনি অ্যাকচুয়ালি ইয়ারলি চার্টের একটা ব্রেকআউট নিচ্ছেন। এটা বলার অর্থ হচ্ছে যখন ও ব্রেকআউটটা দেবে, সেই ব্রেকআউটটার পরও কিন্তু একটা বিগ র্যালি দেওয়ার প্রবণতা থাকে, কারণ এটা 52 উইকস কনসলিডেশনের পর বা 1 বছরেরও বেশি কনসলিডেশনের পর স্টকটা বেরোচ্ছে। সো এর মধ্যে কিন্তু একটা পজিটিভনেস কাজ করবে। সুতরাং আপনি এটা ভাববেন না যে আমি যে স্টকটাকে তুলে আনছি, 1 নাম্বার হচ্ছে মার্কেট ক্যাপ, সেকেন্ড যে পয়েন্টটা আমি তুলে আনছি সেটা হচ্ছে আপনার ক্যাশ ফ্লো পজিটিভ এবং তার সাথে প্রফিট পজিটিভ, রাইট। এই 3টে জিনিস যখনই আপনি কম্বাইন করবেন, আপনার ফান্ডামেন্টাল চেকস টু সাম এক্সটেন্ট হয়ে গেল, রাইট। নাম্বার 2, যে জিনিসটা আমি করছি, এবার টেকনিক্যাল চেকসের কথায় আসছি। আমি ব্রেকআউট স্টক নিচ্ছি, তার মানে হচ্ছে এর মধ্যে অলরেডি স্ট্রেংথ আছে। ওকে, আমি যে এক্সাম্পলটা বারবার দিই, যে আপনাকে যদি দুটো ঘোড়ার ওপর বেট লড়তে বলা হয়, একটা ঘোড়া হচ্ছে যে আপনার মানে শরীর খারাপ, দৌড়াতে পারছে না, আপনি সেই ঘোড়াটাই পয়সা লাগাবেন, না যে ঘোড়াটা ছুটছে তাতে পয়সা লাগাবেন? তো আপনি তার মানে যেটা ছুটছে সেটাতে পয়সা লাগাবেন। সেই কারণের জন্য 12 মান্থসের ব্রেকআউট স্টক নিচ্ছি আমি, রাইট। 3 নাম্বার পয়েন্ট যেটা করছি সেটা হচ্ছে স্টপ লস। ওকে, আমি এই স্টকটার মধ্যে অ্যাকচুয়ালি স্টপ লস ইউজ করছি 3% অফ মাই ক্যাপিটাল, রাইট। তো 3% ক্যাপিটাল যদি ইউজ করি, আপনি যেখানে 10,000 টাকা 12,000 টাকা 15,000 টাকার রিস্ক নিচ্ছিলেন 1 লাখ টাকার ওপর, সেই জায়গাতে আমি মাত্র 3% রিস্ক নিচ্ছি বা 3,000 টাকার রিস্ক নিচ্ছি, রাইট। এতগুলো লেভেল অফ ফিল্টার করার পর আপনি ট্রেডটা নিচ্ছেন। আপনার মনে হতে পারে যে আমি যে রুলটা বলছি সেটা ভীষণ ইজি, বাট সেই রুলটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা পয়েন্টকে যদি আপনি কভার করেন, ট্রেডিংয়ের যতগুলো রুল আছে সেই সমস্ত রুলগুলোকে এই স্ট্র্যাটেজি কিন্তু ফলো করছে। ওকে, স্ট্র্যাটেজির বক্তব্য হচ্ছে যে মান্থলি ব্রেকআউটস চাই এবং তার সাথে আপনাকে এই ট্রেডটাকে এইভাবে ইনিশিয়েট করতে হবে এবং সেখানে আপনি আপনার ক্যাপিটালের মাত্র 3%-এর বেশি দেবেন না। রেজাল্ট কি হবে? রেজাল্ট নাম্বার 1, স্ট্রং স্টকে আপনি এন্ট্রি নিচ্ছেন যখন সেই স্টকটা স্ট্রং পজিশনে আছে। নাম্বার 2 হচ্ছে আপনি সামান্য একটা ক্যাপিটাল দিচ্ছেন এবং আপনি আপনার রিস্ককে 30 ভাগে বিভক্ত করে আপনি রিস্কটাকে নিচ্ছেন। নাম্বার 3 হচ্ছে আপনি লাইফ টাইম দিচ্ছেন। এরকম নয় যে 2 সপ্তাহের মধ্যে আপনার স্টপ লস হিট করে গেল বেরিয়ে যেতে হবে, রাইট। সো এই প্রত্যেকটা পয়েন্ট অ্যাকচুয়ালি ট্রেডিংয়ের কোনো রুলকেই ভায়োলেট করে না, তার জন্য আপনি এখান থেকে প্রফিট পাবেন। আমি কয়েকটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পলগুলো দেখালে হয়তো আপনি হয়তো বুঝতে পারবেন, আদারওয়াইজ এরপরে যদি না বুঝতে পারেন আমি আর এই বিষয়টা নিয়ে বেশি কজলাবো না। আজকে আমার এইটার ওপর, এই টপিকটার উপর বা এই স্ট্র্যাটেজির ওপর লাস্ট ভিডিও। আমার কার্ড ট্রেড রিসেন্টলি আমার স্ক্রিনারে এসছে, রাইট, এই জায়গাতে বাইং। ওকে, নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1, কার্ড ট্রেডের কনসলিডেশনটা দেখুন, কত বছরের কনসলিডেশন, রাইট। আমি যদি দেখি 2022-এর মার্চ থেকে 2024-এর এপ্রিল অবধি কনসলিডেশন, মানে 2 ইয়ার্সের কনসলিডেশনের ব্রেকআউট দিচ্ছে এবং তার জন্য আমি এই স্টকটাকে সিলেক্ট করছি। সো এই কোম্পানিটা ফান্ডামেন্টালি যদি কিছু না চেঞ্জেস করে, এর মধ্যে হঠাৎ করে এরকম বড় র্যালি আসবে না। তার মানে হয় এর সেক্টরে কোনো একটা মানে পজিটিভনেস আছে, না হলে এই পার্টিকুলার কোম্পানিটার মধ্যে কোনোভাবে ইনভেস্টার বা ট্রেডাররা চলে এসছে যারা চাইছে যে কোম্পানিটা এবার গ্রো করুক,
যে কারণে আপনি এখানে দেখতে পাবেন যে ইয়ারলি চার্টেও একটা ভালো ভলিউম আস্তে আস্তে আসছে, যেটা আপনি এই জায়গাতে দেখেছিলেন। তারপরে ভলিউম ড্রাই আপ হয়েছিল এবং তার সাথে প্রাইস বেশি ফল করেনি এবং তারপরে ফার্দার ব্রেকআউট, এই কনফার্মেশনটাই ভলিউমের এই কনফার্মেশনটা এবং তার সাথে প্রাইসের এই কনফার্মেশনটা প্রুফ করে যে এ অনেকটা বড় র্যালি হতে পারে। কিন্তু আমি একদম বলছি না যে আপনি হিউজ পরিমাণ ক্যাপিটালের মধ্যে ইনফিউজ করবেন, মাত্র 3% অফ ইয়োর ক্যাপিটাল, বিকজ আমাদের রিস্কটাকে ডাইভার্সিফাই করতে হবে। এটা আমি একটা উদাহরণ দিলাম। যদি আমি আরও ব্যাকে যাই, আরও ব্যাকে গিয়ে আপনি যে কোনো একটা স্টক তুলে নিয়ে আসুন। আমি 2021 ডিসেম্বর মাসের একটা স্টক তুলে আনছি, ফর এক্সাম্পল আমি সেল তুলে আনছি 2021 ডিসেম্বর মাসে, রাইট। 2021 ডিসেম্বর মাসের যদি আমি সেল দেখি, অর্থাৎ এই জায়গায় আমার যে এন্ট্রিটা দিচ্ছিল, সেই এন্ট্রিটা দেখুন কত বড় কনসলিডেশনের ছিল, ব্রেকআউট, রাইট। এটা মান্থলি চার্ট, সো এতগুলো মান্থের চার্টের ব্রেকআউট দিচ্ছে, রাইট। সো এর মধ্যে একটা স্ট্রেংথ কাজ করবে ফর আগামী ফিউ মান্থস। এখনও দেখুন সেল যে এই জায়গায় এন্ট্রি দিয়েছিল, তারপরেও দেখুন একটা র্যালি দিয়েছে, রাইট। এই এন্ট্রিটা আপনার এই জায়গায় মনে হচ্ছে এই এন্ট্রিটা অ্যাকচুয়ালি এরকম জায়গাতেই হয়ে যাবে। তার কারণ হচ্ছে যেটা মান্থের লাস্টে এই ডেটাটা আসছে বা নেক্সট মান্থে আসছে, যে কারণে আপনি যদি এইখানে ব্যাক টেস্টের ডেটা দেখেন, প্রত্যেকটাই কিন্তু নেক্সট মান্থের 1 তারিখ নাগাদ আসছে, রাইট। ডেটগুলো দেখুন 1 তারিখ, কারণ এটা মান্থলির ব্রেকআউট। বাট এই 1 তারিখের যে প্রাইস, তার অনেক আগে আপনি অ্যাকচুয়াল ব্রেকআউটটা পাবেন এবং তার জন্য আপনি এন্ট্রিগুলো অনেক বেটার এন্ট্রি করতে পারবেন। আপনি যে কোনো স্টক নিন, আমি উদাহরণ হিসাবে এখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখছি, ওকে। আপনি যে কোনো স্টক নিন, এই যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দেখুন কোথায় আপনাকে এন্ট্রি দিয়েছে এবং এটা কি, এটা এতদিনের কনসলিডেশনের ব্রেকআউট, ওকে। সো এটা কিন্তু একটা দীর্ঘ কনসলিডেশন ব্রেকআউট হচ্ছে এবং তারপরে আপনি এন্ট্রি নিচ্ছেন। হ্যাঁ, আপনার টাইম লাগবে, বাট সুইংটা কিন্তু ভালো সুইং দেবে, ওকে, বা প্রফিটেবিলিটি অনেক ভালো হবে। এখানে 100 থেকে 700 অবধি প্রাইস গিয়েছে, আমি ধরে নিচ্ছি আপনি এখানে 200-300তে এক্সিট মারুন, আমার কোনো অসুবিধা নেই। বাট স্টিল এটা আপনার 3 গুণ টাইম পয়সা বানাবে বা 2 গুণ পয়সা তো আরামসে বানাবে, কারণ এখান থেকে এখান অবধি 2 গুণ পয়সা অলরেডি বিল্ড করে দিয়েছে। তো এই জিনিসগুলো কখনোই কিন্তু ভুল হয় না এবং এই জিনিসগুলোর উপর যদি আপনি কাজ করেন, আপনাকে যে সমস্ত ট্রেডিংয়ের রুলস রেগুলেশন যে যাই শিখিয়ে থাকুক না কেন, আপনি 15 বছরের ডেটার পুরো ব্যাক টেস্টিং করুন। ডেটাটা আপনি কি করে পাবেন আমি বলে দিচ্ছি। আপনি এই চার্টিংটা নিন, চার্টিংটা নেওয়ার পর চার্টিংয়ের মধ্যে গিয়ে এটাকে রান স্ক্যান করুন এবং রান স্ক্যান করার সময় এখানে যে ডেটটা আছে সেটা 15 ইয়ার্স সিলেক্ট করতে হবে। আমরা চাইলে আরও বেশি দিন সিলেক্ট করতে পারি, আমি 15 ইয়ার্সেরই ডেটা দিয়েছি এবং 15 ইয়ার্সের ডেটা মান্থলি ওয়াইজ আমি যে পাচ্ছি সেটার উপর বেস করে আপনি ব্যাক টেস্টিং করে দেখুন। আপনার যদি প্রফিটেবিলিটি না বিল্ড হয় বা অন্য যে কোনো সিস্টেমের থেকে যদি আপনি বেশি প্রফিট না বিল্ড করতে পারেন, আপনি তখন আমাকে জানাবেন, ওকে। আমি সেই অনুযায়ী আপনাকে নেক্সট কোনো স্ট্র্যাটেজি দেব। বাট যেটা মেন কথা সেটা হচ্ছে, যদি আপনাকে স্টক ট্রেড করতে হয়, সুইং ট্রেড করতে হয়, টাইম ফ্রেমটা বাড়ান। এক্ষেত্রে আমার বলার উদ্দেশ্য হচ্ছে টাইম ফ্রেমটা বাড়ান। এছাড়া আপনি যদি কনভেনশনাল মেথডে ট্রেড করতে চান, তো সেই কনভেনশনাল মেথডে ট্রেড করার জন্য আমি একটা সিস্টেম দিয়েছিলাম, সেটা হচ্ছে আরএস মেথড, এবং যেটার ওপর অনেকেই কাজ করেছেন, অনেকেই প্রফিট বিল্ড করেছেন এর আগে, এবং আমার কাছে প্রচুর মেসেজ আসে যে আরএস মেথডে কাজ করে আমি এই প্রফিট বানিয়েছি, ওই প্রফিট বানিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এবং তার সাথে প্রচুর ট্রেডার আছেন যারা আরএসকে ফলো করেন ইন্টারন্যাশনালি, এবং আমাদের ইন্ডিয়াতেও অনেকে আরএস ফলো করেন। সো আপনার যদি মনে হয় যে এই সিস্টেমটাতে আপনি কাজ করবেন না, আপনি আরএস মেথড ইউজ করুন, সেখানে স্টপ লস ডিফাইন সিস্টেম আছে। বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ট্রেডিং থেকে যদি আপনাকে পয়সা বানাতে হয়, আপনার কিন্তু আসল জিনিস হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট। কারণ ক্যাপিটালই হচ্ছে আপনার ভগবান। ক্যাপিটাল যেদিন শেষ হয়ে যাবে সেদিন কিন্তু আপনি আর ট্রেড করতে পারবেন না। সো আপনার কাছে যে ক্যাপিটালটা আছে সেটাকে প্রোটেক্ট করে লো রিস্ক নিয়ে ডাইভার্সিফাইড এরিয়াতে যদি আপনি কাজ করেন, আপনি ধীরে 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 প্রফিটেবিলিটি বিল্ড করবেন।
টেনশন ফ্রি, লাইফ ইজি করার মতো এরকম একটা সিস্টেম দিচ্ছি, যেটার উপর অ্যাক্ট করুন, দেখবেন প্রফিটেবল হয়ে যাবেন। কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে গিয়ে ঘুরতে হবে না যে এই জিনিসটা আমার হচ্ছে না, ওই জিনিসটা হচ্ছে না, এই স্ট্র্যাটেজি ওই স্ট্র্যাটেজি। শান্ত মাথায় বসে থেকে চুপচাপ বসে নিজের ক্যাপিটালকে নিয়ে কাজ করলেই শেয়ার বাজার থেকে পয়সা আসে। ওকে, এটা হচ্ছে তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা যারা শুধুমাত্র সুইং ট্রেড করতে চান এবং অল্প সময়ে না থেকে লঙ্গার টাইম ফ্রেমে কাজ করতে চান। বাট অনেকেই আছেন যারা খুব কুইক পয়সা চান, রাইট? কুইক পয়সার জন্য আলাদা সিস্টেম ডেভেলপ করতে হবে, রাইট? আমার আরএস সিস্টেমও কুইক পয়সা দেয় না, দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকতে হয়, কারণ সুইং ট্রেডিংয়ের নিয়মই হচ্ছে তাই যে আপনাকে ভালো একটা পয়সা বিল্ড করা। ওকে, যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে আর বেশি দীর্ঘায়িত করলাম না। এই টপিকটার উপর আর আমি কোনো কথা বলবো না। আমি আগামীকাল থেকে নতুন টপিক, নতুন জিনিস নিয়ে আবার ডিসকাশন করা শুরু করব, এবং আমি ভাবছি যে একটা টেকনিক্যাল অ্যানালিসিসের ওপর একটা পুরো কোর্স নিয়ে আসার, যাতে করে প্রচুর নতুন ট্রেডার আছেন যারা অ্যাকচুয়ালি এখানে জয়েন করেছেন আমার চ্যানেলে ভেরি রিসেন্টলি, এবং তাদের জন্য হোক বা বাকি সকলের জন্য হোক টেকনিক্যাল অ্যানালিসিস এবং প্রাইস অ্যাকশনের উপর আমি কিছুটা অ্যাডভান্স লেভেল অফ কিছু কনসেপ্ট নিয়ে আসছি, এবং সেইগুলো নিয়ে অ্যাকচুয়ালি সাইকোলজিক্যালি কিভাবে মার্কেট ড্রাইভ করে এবং টোটাল এই টেকনিক্যাল অ্যানালিসিস জিনিসটা কি ইত্যাদি প্রত্যেকটা বিষয় নিয়ে, বা প্রাইসকে আপনি কিভাবে রিড করবেন, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি অ্যাকচুয়ালি এরপরে ডিসকাশন করব এবং আমার এই চ্যানেলের মধ্যেই ডিসকাশনগুলো করব। সুতরাং আপনারা যারা টেকনিক্যাল অ্যানালিসিস বা চার্ট রিডিং শিখতে চান তাদের জন্য এই সিরিজটা একটু ইন্টারেস্টিং হবে। ওকে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।